Hello everyone. Now I want to share my opinion with everyone regarding a new law that is CAB. CAB হচ্ছে একটা আইন যেখানে 2019 সালে CAB সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল উপস্থাপিত হয়েছিল পার্লামেন্টে এবং কিছুদিন পর after getting the assent of the president it has been passed by the legislature as a law. তো আমাদেরকে এটা জানতে হবে যে এই আইনের উদ্দেশ্যটা কি প্রিয়াম্বেলে বলা আছে এবং গোটা অ্যাক্টটাকে যদি ইন্টারপ্রিট করা হয় তাহলে আমরা অবশ্যই খুঁজে নিতে পারবো যে হোয়াট ইজ দ্য মেন অবজেক্ট অফ দিস অ্যাক্ট। অ্যাকচুয়ালি প্রেজেন্ট গভর্নমেন্ট মনে করছে যে হু আর প্রসিকিউটিং আউটসাইড ইন্ডিয়া, দ্যাট ইজ বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড অলসো আফগানিস্তান, যেখানে মুসলিম বাদে খ্রিশ্চান, হিন্দু, বৌদ্ধ এরা সকলেই ভারতের সিটিজেনশিপ পাবে। যেহেতু প্রেজেন্ট গভর্নমেন্ট মনে করছেন যে তারা মুসলিম কান্ট্রিতে বা ওই সব কান্ট্রিতে থেকে অত্যাচারিত এবং নিপীড়িত নিষ্পেষিত হচ্ছেন, তো সেক্ষেত্রে তাদেরকে সিটিজেনশিপ দেওয়ার কথা বলেছে এই অ্যাক্টে। কিন্তু এখানে একটা কোয়েশ্চন হচ্ছে যে মুসলিমরা কেন বাদ? হয় দ্য মুসলিমস কমিউনিটি আর এক্সেমস ফ্রম দিস অ্যাক্ট বাই দিস অ্যাক্ট। এই আইনের অনেকেই বিরোধিতা করেছেন, অপোজিশন লিডার অফ পার্লামেন্ট, এমনকি প্রতিটি মানুষ, বেশিরভাগ মানুষ এক্সেপ্ট প্রেজেন্ট গভর্নমেন্ট এটাকে অপোজড করেছেন। কিন্তু তা সত্ত্বেও পার্লামেন্টের মেজরিটি সংখ্যার মাধ্যমে, সংখ্যা গরিষ্ঠতার ফলে এটা পাস হয়েছে। এটা জানতে হবে কেন পাস করেছে। পাসের একমাত্র উদ্দেশ্য ছিল যে তাদেরকে আউটসাইড অফ ইন্ডিয়ায় যারা আছেন ওই তিনটি দেশে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে। কিন্তু এটাও একটা কোয়েশ্চেন যে মায়ানমারে মুসলিমরা এত নির্যাতিত হচ্ছে, সূচি এমনভাবে মারছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ভারতবর্ষের কেন সিটিজেনশিপ দেওয়ার কথা বলছে না গভর্নমেন্ট? কারণটা কি এটাই যে তারা মুসলিম? এটাই কি কারণ যে ভারতবর্ষকে একসময় হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করা, যে অন্য রাষ্ট্র থেকে অমুসলিমদেরকে এনে ভারতবর্ষে জায়গা দেওয়া? এটা একটা মুসলিমদের উপরে বার্ডেন, ইট ইজ নাথিং বাট এ বার্ডেন। তো সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন আমরা পিসফুলি আন্দোলন করতে হবে যাতে সুপ্রিম কোর্ট এটাকে ভয়েড করতে পারে আন্ডার আর্টিকেল 13 অফ আওয়ার কনস্টিটিউশন। তার কারণ হচ্ছে যখন একটা আইন বা যখন একটা ল ট্রাই টু ডেরোগেট দ্য রেপুটেশন অফ আওয়ার ফান্ডামেন্টাল রাইটস or part 3 of our constitution, that can be declared by the supreme court void. তো সেক্ষেত্রে আমাদের লাস্ট অপশন আছে যে আইনটা হাউ টু ভয়েড অর হাউ টু ডিক্লেয়ার্ড ভয়েড বাই দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট। এবার আমি যদি একটা আইনের সংজ্ঞা দিই, একটা আইনের সংজ্ঞাতে সেবাইনি, তিনি একজন জুরিস্ট, তিনি বলছেন ল ইজ ল হুয়েদার জাস্ট অর আনজাস্ট। এটার মানে হচ্ছে যে পার্লামেন্ট দ্বারা যাই পাস হোক না কেন সেটা আইন। তো সেক্ষেত্রে যদি এটা আইন হয় তাহলে এটা আরবিটারি ল। সিএএ টা হচ্ছে একটা আরবিটারি অ্যাক্ট। তার কারণ হচ্ছে আরবিটারি অ্যাক্ট সবকিছুই করতে পারে, হোয়াট এভার ওয়ান্ট টু ডু সো এগেইনস্ট দ্য সিটিজেন অর মুসলিম কমিউনিটি অফ আওয়ার নেশন। তো সেক্ষেত্রে আমরা এটাই আমাদের লক্ষণীয় ব্যাপার যে কিভাবে এর অপোজ করব এবং কেন আমাদেরকে প্রেজেন্ট গভর্নমেন্ট বার্ডেন হিসাবে তুলে দিচ্ছে। এটা আমাদের কি ভারতবর্ষে, আমাদের নেশনে কি রাইট নেই বেঁচে থাকা? অবশ্যই আছে। তার কারণ হচ্ছে ইরেসপেক্টিভ অফ রিলিজিয়াস উই আর ফাইটেড ডিউরিং দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি। তো সেক্ষেত্রে সবাই ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন আমরা ফাইট করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আজকে মুসলমানদেরকে এক্সেম্প করছে ফ্রম দিস
নিউ অ্যাক্ট। এবার যদি সেই ডেফিনেশনের কাছে আসি, ল ইজ ল হয়তো জাস্ট অর আনজাস্ট, তিনি বলছেন যেখানে একটা আইন পাস হচ্ছে মেজরিটির মাধ্যমে বা যাই পাস হোক না কেন সেটা ভুল বা ঠিক হোক না কেন সেটা আইন। তো সেক্ষেত্রে যদি এটাকে আবার ইন্টারপ্রিট করি এই ডেফিনেশনটাকে, তারা উই শ্যাল গেট দ্য প্রপার মিনিং অ্যান্ড অবজেক্ট অফ দিস ল। তাহলে কি পাচ্ছি আমরা, যেখানে মেজরিটি হচ্ছে, দেখুন প্রেজেন্ট গভর্নমেন্ট মেজরিটি পেয়ে যে কোনো জিনিসকেই আইন হিসেবে রূপান্তরিত করছে। তার কারণ হচ্ছে দেখবেন পার্লামেন্টে যখন কোনো বিল হয়, দুই কক্ষে বা পার্লামেন্টের দুই কক্ষের ওপর আলোচনা করার পর 14 দিনের মধ্যে সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং সেখানে অ্যাসেন্ট যদি রাষ্ট্রপতি দেয় উইদিন 14 days, ইট উইল বিকাম দ্য ল অর দ্য লেজিসলেশন। তো আমরা প্রেজেন্ট গভর্নমেন্টকে বলবো যে আমাদেরকে এটা বার্ডেন হিসেবে তুলে দেবেন না, তার কারণ উই হ্যাভ রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ন অ্যান্ড ইট ইজ এনসিড ইন আওয়ার কনস্টিটিউশনাল ম্যান্ডেট। তো সেক্ষেত্রে যেখানে সুপ্রিম ল আমাদের কনস্টিটিউশন বলছে, এমনকি ফান্ডামেন্টাল রাইট দিচ্ছে বেঁচে থাকার, রাইট টু লাইফ, এবং ইউডিএইচআর যেখানে আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ ডেফিনেশন দিচ্ছে হিউম্যান রাইটসের 1948। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের রাইটকে কখনোই ক্ষুণ্ণ করতে পারি না, সে বার্ডেন হিসেবে কেন তুলে দেবেন। তো আই রিকোয়েস্টেড টু মাই প্রেজেন্ট গভর্নমেন্ট, প্লিজ ডু নট এনি বার্ডেন অন আস। থ্যাংক ইউ ফর লিসনিং my video. Thank you to all of you.